আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের অধ্যায় ৩ অর্থাৎ সরলরেখা অধ্যায়ের ৩ নাম্বার অনুশীলনীর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক। তোমরা জানো অলরেডি আমরা সরল রেখার 3C অর্থাৎ ৩ নাম্বার অনুশীলনীর দুইটা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং ওই দুইটা লেকচারে এই 3C অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে বুঝিয়েছিলাম। আশা করি ওই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বা দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এর কারণ হচ্ছে যে অঙ্কগুলো এই অধ্যায়ে বাকি আছে এই অঙ্কগুলো একটু কঠিন লেভেলের অঙ্ক। ঠিক আছে, একটু কঠিন এবং একটু সময় নিয়ে এই অঙ্কগুলো বোঝাইতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা আজকের ক্লাসে একটা বা সর্বোচ্চ দুইটা অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে যে অঙ্কটা তোমাদেরকে আমি সলভ করাবো, দেখো অঙ্কটা আমি বোর্ডে লিখে রেখেছি। এ বি সি ডি চারটি বিন্দু, সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে তা নির্ণয় করো। দেখো সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তো দেখো আমি এখানে চিত্র এঁকেছি, অর্থাৎ চারটা বিন্দু বসিয়েছি, অনুমান করে বসিয়েছি চারটা বিন্দু এখানে। ঠিক আছে, তো এগুলো তোমরা যদি গ্রাফে বসাও তাহলে আরো পারফেক্ট চিত্র পাবা। আমি অনুমান করে বসিয়েছি, বসিয়ে দেখো এ আর বি যোগ করে এ বি রেখাংশ পেয়েছি, সি এবং ডি যোগ করে সিডি রেখাংশ পেয়েছি। ঠিক আছে, এবং দেখো এই দুইটা রেখাংশ একে অপরকে একটা বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে মনে করো ছেদ করেছে, দুইটা রেখাংশ একে অপরকে সাপোজ ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তো একটু খেয়াল করো, প্রশ্ন হচ্ছে যে সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে তা নির্ণয় করো। অর্থাৎ এই সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে, দেখো তো এই সিডি কে এ বি রেখাটি কি ই বিন্দুতে বিভক্ত করেছে না? কাকে? সিডি কে। সিডি কে এ বি রেখাটি দেখো ই বিন্দুতে বিভক্ত করেছে। ঠিক আছে, আচ্ছা, এবং বের করতে হবে যে কত অনুপাতে বিভক্ত করেছে। অর্থাৎ এই সিডি রেখাংশটা ই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে। দেখো তো সিডি রেখাংশটা ই বিন্দুতে কোন দুইটা অংশে বিভক্ত হয়েছে, কোন দুইটা অংশে দেখো তো। একটা হচ্ছে সিই, একটা হচ্ছে সিই, আরটা হচ্ছে ডিই। এই দুইটা অংশে কিন্তু সিডি রেখাংশটা ই বিন্দুতে বিভক্ত হয়েছে। কার দ্বারা? কার দ্বারা বিভক্ত হয়েছে? এ বি রেখাংশের দ্বারা। ওকে, সিডি রেখাংশটা এ বি রেখাংশের দ্বারা ই বিন্দুতে এই দুই অংশে বিভক্ত হয়েছে। তাহলে আমাদেরকে এই দুইটা অংশের অনুপাত কত এটাই বের করতে বলেছে। বুঝতে পেরেছো? এই দুইটা অংশের অনুপাত কত এটাই আমাদেরকে বের করতে হবে। তো একটু খেয়াল করে বলো যে এই সিডি রেখাংশটা যে ই বিন্দুতে বিভক্ত হয়েছে, এটা কি অন্তর্বিভক্ত হয়েছে নাকি বহির্বিভক্ত হয়েছে? তোমরা জানো আমরা সরল রেখার 3B অধ্যায়ে পড়েছিলাম যে একটা রেখাংশকে দুই ভাবে বিভক্ত করা যায়। একটা হচ্ছে একটা রেখাংশকে অন্তর্বিভক্ত করা যায় বা একটা রেখাংশকে বহির্বিভক্ত করা যায়। ঠিক আছে, অন্তর্বিভক্ত ব্যাপারটা কেমন? যেমন এটা যদি রেখাংশ হয়, তাহলে সাপোজ এ বি রেখাংশ যদি হয় এটা, এবং আমি যদি এ বি রেখাংশের উপরে বা ভিতরেই একটা বিন্দু নেই সি, তাহলে এই এ বি রেখাংশটা সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে বলবো। কি বিভক্ত হয়েছে? অন্তর্বিভক্ত। তার মানে অন্তর্বিভক্তর ক্ষেত্রে বিভক্তকারী বিন্দুটা রেখাংশের ভিতরেই থাকে। অন্তর্বিভক্তর ক্ষেত্রে বিভক্তকারী বিন্দুটা রেখাংশের ভিতরেই থাকে। আর বহির্বিভক্তের বেলায় বিভক্তকারী বিন্দুটা রেখাংশের বাইরে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এই যে দেখো সি বিন্দুটা এ বি রেখাংশের ঠিক সোজাসুজি বাইরে, ঠিক সোজাসুজি বাইরে। এটা এ বি রেখাংশের ডান পাশেও থাকতে পারে বিন্দুটা, বাম পাশেও থাকতে পারে বিন্দুটা। এই আলোচনাটা কিন্তু আমি 3B-তে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তোমরা চাইলে ওই লেকচারটা একটু দেখে আসতে পারো, তাহলে একটু ক্লিয়ারলি তোমাদের রিভাইজ হয়ে যাবে জিনিসটা। তাহলে সি বিন্দুতে এ বি রেখাংশটা বহির্বিভক্ত হয়েছে বলবো আমরা, কারণ বিভক্তকারী বিন্দুটা অর্থাৎ সি বিন্দুটা এ বি রেখাংশের ভিতরে নাই, বাইরে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে বলো তো, এখানে
ই বিন্দুতে সিডি রেখাংশটা কি অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে? অবশ্যই অন্তর্বিভক্ত হয়েছে, কারণ ই বিন্দুটা সিডি রেখার ভিতরে আছে। বুঝতে পেরেছ? একইভাবে প্রশ্নটা যদি এরকম না হয়ে প্রশ্নটা হতো যে এ বি কে সিডি রেখাটি যে অনুপাতে বিভক্ত হয়েছে, প্রশ্নটা যদি একটু উল্টা হতো, তাহলেও দেখো এই সিডি রেখাংশটা এ বি কে, এই যে এবি কে, সিডি রেখাংশটা এবি কে দেখো ই বিন্দুতেই কিন্তু বিভক্ত করেছে, এবং ই বিন্দুটা দেখো এ বি রেখার ভিতরেই আছে। তাহলে এ বি রেখাটাও ই বিন্দুতে অন্তর্বিভক্ত হবে। ঠিক আছে? তার মানে সিডি রেখাটাও ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, এ বি রেখাটাও ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে? আর এ বি রেখাটা কোন দুইটা অংশে বিভক্ত হয়েছে বলো তো? কোন দুইটা অংশে বিভক্ত হয়েছে? একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে বিই। একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে বিই। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদেরকে এই প্রশ্নের ক্ষেত্রে বের করতে হবে কোনটা? এই প্রশ্নের ক্ষেত্রে বের করতে হবে এই অনুপাতটা, অর্থাৎ এই সিডি রেখাংশটা ই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে। কারণ প্রশ্নে তাই লেখা আছে, প্রশ্নে লেখা আছে যে সিডি কে এ বি রেখাটি কত অনুপাতে বিভক্ত হয়েছে। কে বিভক্ত মানে কে বিভক্ত হয়েছে? সিডি। সিডি বিভক্ত হয়েছে। প্রশ্নটা পড়ে আমরা তাই বুঝতেছি যে সিডি বিভক্ত হয়েছে। তাহলে সিডি কে এ বি রেখাটি ই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ সিই আর ডিই এই দুইটা অংশের অনুপাত আমাদেরকে বের করতে হবে। যদি প্রশ্নটা বলতো যে এ বি কে সিডি, যদি বলতো এ বি কে সিডি রেখাটি, তাহলে তখন অনুপাত হয়ে যেত এটা এই অনুপাত বিই, তখন আমাদেরকে এটা বের করতে হতো। বুঝতে পেরেছ? প্রশ্ন যে কোনো ভাবে আসতে পারে, প্রশ্ন কিন্তু যে কোনো ভাবে আসতে পারে। সিডি কে এ বি রেখাটি বলতে পারে বা এ বি কে সিডি রেখাটি বলতে পারে। প্রশ্নটা পড়ে তোমাকে ভালো করে জিনিসটা বুঝতে হবে আগে। আচ্ছা, ওকে। তাহলে আমরা বুঝলাম যে আমাকে এইটা বের করতে হবে, এবং ই বিন্দুটা হলো সিডি রেখাংশের অন্তর্বিভক্তকারী বিন্দু। ওকে, আচ্ছা। তাহলে এখানে সিডিটাও ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, আবার এ বি রেখাংশটাও ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। তো দুইটা কেসই এখানে অন্তর্বিভক্তের কেস, দুইটা বিষয়ই অন্তর্বিভক্তের বিষয়। তো এখন একটা জিনিস তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এই প্রশ্নগুলো কি সবসময় এরকম অন্তর্বিভক্তেরই হবে? না, এটা বহির্বিভক্তের প্রশ্ন হতে পারে। এই জিনিসটা বহির্বিভক্তের প্রশ্ন হতে পারে। তো বহির্বিভক্ত যখন হবে তখন চিত্রটা কেমন হবে একটু আমি তোমাদেরকে বলতেছি, একটু খেয়াল করো। বহির্বিভক্ত যখন হবে তখন চিত্রটা কেমন হবে? সাপোজ এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, মনে করো এটা হচ্ছে এবি রেখাংশ, মনে করো এটা এবি রেখাংশ, আর এটা মনে করো সিডি রেখাংশ। এরকমই, যেরকম দেখতেছে এরকমই। এটা এটুক, রেখাংশটা এটুক, এবি রেখাংশটা এটুক। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে এখানে তো আমরা দেখলাম যে যেহেতু এই দুইটা রেখাই একে অপরকে ছেদ করেছে ই বিন্দুতে, দুইটা রেখাংশই যেহেতু একে অপরকে ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই ই বিন্দুতে দুইটা রেখাংশই অন্তর্বিভক্ত হয়েছে। যেহেতু এরা একে অপরকে ছেদ করে চলে গেছে, তাহলে দুইটা রেখাংশই ই বিন্দুতে কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। বুঝতে পেরেছ? এখানে কেউ কিন্তু বহির্বিভক্ত হয়নি, দুইটাই অন্তর্বিভক্ত হয়েছে। বাট এই চিত্রের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু রেখাংশ দুইটা একে অপরকে কিন্তু ছেদ করে নাই। ঠিক আছে? ছেদ করে নাই। তাহলে এখানে ঘটনাটা কি হবে? অন্তর্বিভক্তের হবে নাকি বহির্বিভক্তের হবে? এখন তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার যেহেতু এরা একে অপরকে ছেদ করেছিল, তাহলে এখানে দুইটা ঘটনাই ছিল অন্তর্বিভক্তের। যেহেতু এরা একে অপরকে ছেদ করে নাই, তাহলে মনে হয় দুইটা ঘটনাই হবে বহির্বিভক্তের। না, দুইটা ঘটনাই বহির্বিভক্তের হবে না। এখানে একটা ঘটনা অন্তর্বিভক্তের হবে আর আরেকটা ঘটনা বহির্বিভক্তের হবে। ঠিক আছে? দেখো কিভাবে। আমি যদি এই সিডি রেখাংশটাকে এদিকে বর্ধিত করি, তাহলে দেখো এটা এ বি কে সাপোজ ই বিন্দুতে ছেদ করে। এখানে যেরকম ই বিন্দু ছিল ওরকম। তো এখন দেখো তো ই বিন্দুতে এ বি রেখাংশটা কি অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে? বলো। ই বিন্দুতে এ বি রেখাংশটা কি হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। কেন? কারণ ই বিন্দুটা দেখো এ বি রেখাংশের ভিতরেই আছে।
ই বিন্দুটা এ বি রেখাংশের ভিতরেই আছে, ঠিক আছে? তাহলে এ বি রেখাংশটা ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে, কিন্তু এই সিডি রেখাংশটা ই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। কেন? কারণ দেখো ই বিন্দুটা কিন্তু সিডি রেখাংশের ভিতরে নাই, এটা বাইরে চলে আসছে। ঠিক একটু আগে যেরকম আমি বুঝিয়েছিলাম, এই যে এ বি সি বিন্দুটা এখানে থাকলে আমরা বলবো যে এ বি রেখাংশটা সি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। দেখো সিডির ক্ষেত্রে ঘটনা তাই, সি থেকে ডি, দেখো ই বিন্দুটা সিডি রেখাংশের বাইরে চলে গেছে, তাহলে ই বিন্দুতে সিডি রেখাংশটা বহির্বিভক্ত হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে ঘটনা কিন্তু দুইটা, একটা অন্তর্বিভক্তের আর একটা বহির্বিভক্তের। যে ই বিন্দুতে এ বি রেখাংশ অন্তর্বিভক্ত হয়েছে আর ই বিন্দুতে সিডি রেখাংশ বহির্বিভক্ত হয়েছে। কিন্তু এই চিত্রের ক্ষেত্রে কি ছিল? ই বিন্দুতে সিডি রেখাংশটাও অন্তর্বিভক্ত হয়েছে এবং ই বিন্দুতে এ বি রেখাংশটাও অন্তর্বিভক্ত হয়েছে। দুইটা কেসই অন্তর্বিভক্তের ছিল। আর এখানে একটা কেস অন্তর্বিভক্তের আর একটা কেস হচ্ছে বহির্বিভক্তের। বুঝতে পেরেছ? তাহলে যদি এখানে প্রশ্ন হয় যে সিডি এ বি কে কত অনুপাতে বিভক্ত করেছে, তাহলে ঘটনাটা হবে অন্তর্বিভক্তের। কি বলেছি? সিডি এ বি কে, কাকে? এ বি কে। সিডি এ বি কে কত অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে এটা হবে অন্তর্বিভক্তের কেস। আর যদি বলি এ বি, প্রশ্নটা ভালো করে বুঝো কিন্তু, এ বি সিডি কে কত অনুপাতে বিভক্ত করেছে, তখন ঘটনাটা চলে যাবে বহির্বিভক্তের কেসে। বুঝতে পেরেছ? যদি বলি এ বি সিডি কে কত অনুপাতে বিভক্ত করেছে, তাহলে ঘটনাটা হবে বহির্বিভক্তের, কারণ সিডি ই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। তাহলে প্রশ্ন খেয়াল করতে হবে কিন্তু, ঠিক আছে? আর ভালো করে মনে রাখার জন্য বা শর্টকাটে বোঝার জন্য, যে দুইটা রেখাংশ যদি একে অপরকে ছেদ করে ফেলে তাহলে দুইটা কেসই হবে অন্তর্বিভক্তের, আর যদি ছেদ না করে তাহলে একটা কেস হবে বহির্বিভক্তের আর একটা কেস হবে অন্তর্বিভক্তের। ঠিক আছে? এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে এখানে কি অন্তর্বিভক্তের কেসটা হবে নাকি বহির্বিভক্তের কেসটা হবে, প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আবারও বলে দিচ্ছি আমি, যদি প্রশ্ন হয় যে সিডি এ বি কে কত অনুপাতে বিভক্ত করেছে, তাহলে হবে অন্তর্বিভক্তের কেস। ঠিক আছে? এ বি কে, কাকে? এ বি কে, কারণ এ বি ই বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। আর যদি প্রশ্ন হয় যে এ বি সিডি কে কত অনুপাতে বিভক্ত করেছে, কাকে? সিডি কে, তাহলে সিডি ই বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, তখন কেসটা হবে বহির্বিভক্তের। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ওকে। তাহলে এই ধরনের প্রশ্ন হলে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুটেই হতে পারে, বাট এই ধরনের প্রশ্ন হলে অনলি অন্তর্বিভক্ত হবে। ঠিক আছে? তো এটা অঙ্কের উপর ডিপেন্ড করবে, খেয়াল রেখে এই জিনিসটা। আমি মুছে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। এখন চলো আমরা এই অঙ্কটা সলভ করে ফেলি। তো এই অঙ্কটা একটু ভালো করে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? এই অঙ্কটা সলভ করার বা এই জাতীয় অঙ্কগুলা যেটা আমি মুছে দিয়েছি ওইটাও প্লাস এই জাতীয় অঙ্কগুলো সলভ করার দুইটা ওয়ে আছে, দুইভাবে সলভ করা যায়। একটা আছে একটু বড় প্রসেসটা একটু বড়, আর একটা আছে একদমই ছোট একটা প্রসেস। বাট আমি তোমাদেরকে দুইটা প্রসেসই অঙ্কটা দেখাবো, কারণ দুইটা প্রসেসই অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? এই জন্য দুইটা প্রসেসে আমি ম্যাথটা দেখাবো তোমাদেরকে। তো প্রথমে আমি বড় নিয়মটা করব, তারপর আমি ছোট বা শর্টকাট নিয়মটাতে যাব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি অঙ্কটা। তো দেখো এখানে প্রশ্নটাতে বলেছে যে কে বিভক্ত হয়েছে। দেখো এখানে বিভক্ত হয়েছে সিডি বিভক্ত হয়েছে। ঠিক আছে? সিডি বিভক্ত হয়েছে এখানে কোন বিন্দুতে? ই বিন্দুতে। এবং কি বিভক্ত হয়েছে? অন্তর্বিভক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে সিডি রেখাংশের জন্য ই বিন্দুটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু। ঠিক আছে? তো আমরা এখন যেটা করব, এবং আমাদেরকে বের করতে হবে যে এই সিডি রেখাংশটা ই বিন্দুতে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, কত অনুপাতে, অর্থাৎ সিই ইজ টু ডিই, এই অনুপাতটা আমাদেরকে এখানে বের করতে হবে, যেটা আমি শুরুতেই তোমাদেরকে বুঝিয়েছি। আচ্ছা, তাহলে আমরা আগে ধরে নিব, এই অনুপাতটাকে আমরা আগে ধরে নিব। ঠিক আছে? আমরা ধরে নিব যে এটা কত অনুপাতে বিভক্ত হয়েছে। তা আমরা লেখো, ধরি যে সিডি কে এবি রেখাটি,
ই বিন্দুতে ধরি সিডি কে এবি রেখাটি ই বিন্দুতে k:1 অনুপাতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। k:1 ধরলাম, অনুপাতটা কত ধরলাম? k:1। তুমি চাইলে এখানে k:1 না ধরে তুমি চাইলে m1:m2 ধরেও অঙ্কটা করতে পারো। তোমরা জানো যে 3B তে তোমাদেরকে আমি একই টাইপের দুইটা অঙ্ক করিয়েছিলাম। একটা অঙ্ক m1:m2 ধরে করিয়েছিলাম, আর একটা অঙ্ক কিন্তু k:1 ধরে করিয়েছিলাম। ঠিক আছে, যে কোনোটা ধরে তুমি করতে পারো, তবে আমি বলেছিলাম যে k:1 ধরে করলে ক্যালকুলেশন ইজি হয়। ক্যালকুলেশন ইজি হয়, মনে করে দেখো আমি 3B তে অঙ্ক করানোর সময় এই কথাটা বলেছিলাম কিন্তু। আচ্ছা ওকে, এখন দেখো খেয়াল করে ভালো করে, তাহলে আমরা ধরে নিছি যে এই সিডি রেখাংশটা ই বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন এই k:1 এর মান যা হবে তাই হবে আমাদের এই অঙ্কের আনসার। k:1 এর মান যা হবে তাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ওকে। তো একটু আগে বলেছিলাম যে ই বিন্দুটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু। দুই রেখাংশের ক্ষেত্রেই, সিডি রেখাংশের ক্ষেত্রেও এবি রেখাংশের ক্ষেত্রেও। কিন্তু আমাদের এখানে টার্গেট কোন রেখাংশটা নিয়ে? সিডি রেখাংশটা হচ্ছে আমাদের এখানে মুখ্য রেখাংশ, মানে এই রেখাংশটাই কত অনুপাতে বিভক্ত হয়েছে বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এই ই বিন্দুটাকে সিডি রেখাংশের জন্য অন্তর্বিভক্তকারী বিন্দু বলবো। ঠিক আছে, তো আমি এখন কি করবো একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এখন এই অন্তর্বিভক্তকারী বিন্দুর অর্থাৎ ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব। এটা হলো অন্তর্বিভক্তকারী বিন্দু। তোমরা মনে করে দেখো যে 3B অধ্যায়ে আমি তোমাদেরকে অন্তর্বিভক্তকারী বিন্দু এবং বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র শিখিয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে। অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হলো m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তারপর m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বুঝতে পেরেছো জিনিসটা? এই হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, তো চলো আমরা লিখে ফেলি। সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে এটা। m1 m2 কত? এই যে m1 m2 হচ্ছে এটা k:1। আমরা কিন্তু ধরে নিয়েছি যে সিডি রেখাংশটা ই বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে m1 m2 এর জায়গায় হবে k:1 বা k:1 হবে। আর এই দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা হবে x1 y1 আর ডি বিন্দুরটা হবে x2 y2। সি বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে আমরা এই ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, কারণ এই সিডি রেখাংশেরই তো অনুপাতটা আমাদেরকে বের করতে হবে, তাই আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে এই ই বিন্দুর স্থানাঙ্কটা চলো বের করে ফেলি। তাহলে দেখো m1 কত? m1 হচ্ছে কে, তাহলে m1 হচ্ছে কে ইন্টু x2 কত? দেখো x1 y1 x2 y2, তাহলে x2 হচ্ছে 4 প্লাস m2 হচ্ছে 1 x1 কত? -1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ হচ্ছে k প্লাস 1। বুঝতে পেরেছ? কমা। এবার ভালো করে দেখো পরের অংশটা কি? m1 কত? m1 হচ্ছে k ইন্টু y2 কত? y2 হচ্ছে -5 y2 কত? -5 প্লাস m2 হচ্ছে 1 আর y1 কত? y1 হচ্ছে 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ k প্লাস 1। ওকে, তাহলে এই হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক, বা আমরা এটাকে একটু ছোট করে ক্যালকুলেশন করে ফেলি। কি লিখতে পারি বলো তো এটাকে? এখানে হবে 4k - 1 ডিভাইডেড বাই k প্লাস 1 কমা, আর এখানে হবে -5k প্লাস 2 ডিভাইডেড বাই k প্লাস 1,
আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক বা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দু আর ডি বিন্দুর সাহায্যে বের করেছি আমরা, আর এই অনুপাত ধরে নিয়ে বের করেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হাতে কিন্তু এই ই বিন্দুর স্থানাঙ্ক আছে, বাট আমাদের টার্গেট হচ্ছে আসলে এটার মান বের করা, k:1 এর মান বের করা। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এটা মুছে দিলাম। দেখো এখন এখানে কোন কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করি, একটু মনোযোগ দিয়ে দেখো কোন কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করি। আমরা তো সি আর ডি এর সাহায্যে ই বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। এখন একটু মনোযোগ দিয়ে দেখো তো, এই এ বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু, এ ই বি, দেখো তো এই তিনটা বিন্দুই কি সমরেখ না? অর্থাৎ একই রেখার উপর অবস্থিত না? তাহলে বলো এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0। এই কনসেপ্টটা তো আমরা এই 3C অধ্যায় থেকেই জেনেছি বা পড়েছি। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা k:1 এর মান বা এই অঙ্কের অ্যান্সার বের করব। তো চলো করি। তাহলে এই তিনটা বিন্দু সমরেখ। এখন তুমি বলতে পারো যে স্যার এই তিনটা বিন্দু তো সমরেখ, কিন্তু খেয়াল করো সি আর ডি এর মাধ্যমে কিন্তু ই বের করেছি, তাই আমরা সি আর ডি এখন আর অ্যাপ্লাই করবো না। এখন আমরা এ, ই আর বি এই তিনটা বিন্দু নিয়ে কাজ করব। তাহলে এই তিনটা বিন্দু সমরেখ, তাই এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0 হবে। তো এখানে একটা জিনিস আমি একটু বলে ফেলি। আমি এখন যেহেতু বলছি যে এই তিনটা বিন্দু সমরেখ, তার মানে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব কিভাবে? ওই নির্ণায়ক পদ্ধতিতে বের করব। ঠিক আছে? এ বিন্দুর স্থানাঙ্ক লিখব, মানে ওই নির্ণায়কের ভিতরে, তারপর ই বিন্দুর স্থানাঙ্ক লিখব, বি বিন্দুর স্থানাঙ্ক লিখব। তবে একটু খেয়াল করে দেখো, ই বিন্দুর স্থানাঙ্কের মান দুইটা কিন্তু একটু বড় বড় মান, এ আর বি এরটা কিন্তু এত বড় না, বাট এই মান দুইটা একটু ঝামেলাজনক মান। তাই আমরা করব কি, অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ই বিন্দুর এই দুইটা মানকে ছোট করে প্রকাশ করার জন্য এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, যাতে আমার নির্ণায়কের ভিতরে কোনো ঝামেলা ক্রিয়েট না হয়। আমার কথা কি বুঝতে পেরেছ? আমি এই ই বিন্দুর এই দুইটা মানকে, একটাকে এক্স একটাকে ওয়াই ধরে কাজ করব, তাহলে ক্যালকুলেশন ছোট হয়ে যাবে আমাদের জন্য। দেখো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবা তুমি। তো এখানে লিখে ফেলো যে ধরি 4k-1 ডিভাইডেড বাই k+1 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এটাকে এক্স ধরে নিলাম আর এটাকে ওয়াই ধরে নিব, ও -5k+2 ডিভাইডেড বাই k+1 ইকুয়াল টু হচ্ছে ওয়াই। বুঝতে পেরেছ? তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক এখন কিন্তু নির্ণায়কের মধ্যে এই দুইটা বসাবো না, ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণায়কের মধ্যে বসাবো এক্স এবং ওয়াই। ঠিক আছে? তো চলো আমরা লিখে ফেলি কোন তিনটা বিন্দু দিয়ে করব, এ, ই, বি। তাহলে এখানে লিখে ফেলো যে যেহেতু এ, ই, বি বিন্দু তিনটি সমরেখ, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। একটু কষ্ট করে তোমরা লিখে ফেলো, যেহেতু এ, ই, বি বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। এবার সুতরাং হাফ ইন্টু মডুলাস নির্ণায়ক, কোন তিনটা বিন্দু? এ, ই, বি। এ কত? 0-1, এ হচ্ছে 0-1, বি সরি বি না, ই, এ, ই, বি, ই বিন্দু। ই বিন্দুর স্থানাঙ্ক কোনটা? ই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এই দুইটা, বাট আমি এই দুইটা লিখবো না, কিন্তু একটু আগে বলেছি এক্স আর ওয়াই লিখবো আমরা, তাই না? আমরা এই দুটাকে এক্স আর ওয়াই ধরে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার লিখবো বি বিন্দু। বি বিন্দু কত? 15-2, ওকে, আর এখানে 1-1-1। নির্ণায়ক মডুলাস ইকুয়াল টু হচ্ছে 0। ইকুয়াল টু 0 কেন? ওই যে বলেছি যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই তো ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ইকুয়াল টু কত? 0। বুঝতে পেরেছ? এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করার জন্য আমি এইদিকে একটু মুছে দিচ্ছি আপাতত, কারণ এদিকে জায়গার প্রয়োজন হবে। ঠিক আছে? একটু খেয়াল করো ভালো করে।
আমরা এখান থেকে এখন যদি ক্যালকুলেশন করি, মনে করো হাফ দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম, তাহলে হাফ কিন্তু চলে যাবে, হাফ লেখার দরকার নাই, হাফ দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম। আমরা এখন এই প্রথম যে সারিটা, এই সারির সাহায্যে বিস্তৃতি করে এই নির্ণায়কের মান বের করব। তাহলে মডুলাস 0 দিয়ে তো মান বের করার দরকার নাই, এটা দিয়ে, এটার চিহ্ন কি তোমরা জানো, এটার চিহ্ন হলো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে +1 ইন্টু কোনটা কোনটা বাদ যাবে, এই সারি আর এই কলাম, তাহলে x ইন্টু 1 অর্থাৎ x মাইনাস কত 15, এরপরে এটা এটা +1, এটার চিহ্ন হলো প্লাস, প্লাস মাইনাস প্লাস 1, এই এটা এটা বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে কি হবে 2x মাইনাস 15y। ক্লিয়ার? মডুলাস ইকুয়াল টু 0। হাফ কিন্তু আমরা আগেই বাদ দিয়ে দিছি। এখন দেখো মডুলাস x মাইনাস 15 প্লাস 2x মাইনাস কত 15y ইকুয়াল টু 0। এবার মনে করো মডুলাস বাদ দিয়ে দিলাম, মডুলাস বাদ দিলে ডান পাশে যেহেতু 0 আছে, তাহলে আর প্লাস মাইনাস দেওয়ার কিন্তু দরকার নাই। তাহলে কি হবে, ভিতরে একটু যোগ বিয়োগ করে ফেলো, x 2x, তাহলে হবে 3x মাইনাস কত 3x মাইনাস হচ্ছে 15y মাইনাস 15 ইকুয়াল টু 0। বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা এটাকে উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করে আমরা কিন্তু একটু ছোট করে নিতে পারি। 3 দিয়ে ভাগ করলে কি হয়, x মাইনাস 5y মাইনাস 5 ইকুয়াল টু 0। 3 দিয়ে ভাগ করে আমরা একটু ছোট করে নিলাম এটাকে। এখন কি করব এখানে ক্যালকুলেশন বলো তো, আমাদেরকে তো এটার মান বের করতে হবে k:1। এখন বলতে পারো স্যার এখানে তো k নাই, কে বলছে নাই, x আর y এর মান বসাবো। এখন আমরা x আর y এর মান বসাবো, ওই যে x এর মান এটা, y এর মান এটা বসালেই কিন্তু এখানে k চলে আসবে। তখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে k:1 এর মানটা বের করতে পারবো। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, তো চলো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করি। আমি এই পাশে মুছে দেই, আমি আশা করি তোমরা তুলেছো, না তুললে একটু ভিডিওটা পজ করে একটু সুন্দর করে তুলে নাও জিনিসগুলো। আচ্ছা, এখন দেখো বা, তাহলে মান বসাও, এই লাইনে মান বসাবো, x এর জায়গায় কত বসবে, x এর জায়গায় বসবে 4k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1, তারপর মাইনাস 5 ইন্টু y, y এর জায়গায় বসবে মাইনাস 5k প্লাস 2 ডিভাইডেড বাই k প্লাস 1, তারপর মাইনাস 5 ইকুয়াল টু 0। এক্স আর ওয়াই এর মান বসিয়েছে, এখানে সাইড নোটে লিখে দিতে পারো এক্স ও ওয়াই এর মান বসিয়ে। ওকে, এবার আমরা চলো এখান থেকে ক্যালকুলেশন শুরু করি। লসাগু যদি আমরা করি, দেখো কে প্লাস 1 হবে লসাগু, তাহলে এখানে হবে 4k মাইনাস 1, আর এখানে হবে কত প্লাস 25k মাইনাস 10, আর এখানে হবে মাইনাস 5k মাইনাস 5 ইকুয়াল টু 0। লসাগু করেছি। এবার দেখো যদি আড়াআড়ি গুণ করি, তাহলে কে প্লাস 1 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, থাকবে শুধু এই উপরের পার্টটা। তো উপরের পার্টে যোগ বিয়োগ করো, দেখো 4k প্লাস 25k 29k মাইনাস 5k, তাহলে 24k, আর দেখো মাইনাস 1 মাইনাস 10 মাইনাস 11 মাইনাস 5, তাহলে মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু আমরা পাবো 16/24, বা কে ইকুয়াল টু 8 দিয়ে কাটাকাটি করলে 2/3। আর কে মানে কি বলো, কে মানে কি k:1 না, তাহলে হবে এই পাশে হবে 2:3। কে মানে তো k:1, এটা তো জানো, কারণ এই কে এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে কে মানে হচ্ছে k:1 2:3। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ওই যে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে k:1 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে k:1 এর মান 2:3 হয়েছে। এখন নিচে কি লিখবা, সুতরাং এই প্রশ্নের কথাটা লিখবা, সুতরাং সিডি কে এবি রেখাটি, এখানে লিখবা সুতরাং সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত কথাটা কিন্তু অবশ্যই লিখবা, ঠিক আছে? তাহলে সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। বুঝতে পেরেছ অঙ্কটা? আচ্ছা, এখন আমি একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই। একটু আগে অঙ্কের শুরুতে বলেছিলাম যে ঘটনাটা অন্তর্বিভক্তর হতে পারে, আবার বহির্বিভক্তর হতে পারে। এই যে এই পাশে চিত্র এঁকে যে আমি বুঝিয়েছিলাম, বহির্বিভক্তও কিন্তু হতে পারে।
যদি শুরুতেই তোমরা চিত্র এঁকে যদি বুঝো যে বহির্বিভক্ত হয়েছে, প্রশ্ন দেখে যদি বুঝো, দেখো বহির্বিভক্ত হয়েছে কিনা এটা তোমাকে দুইভাবে বুঝতে হবে। এক, ফার্স্টে চিত্র আঁকতে হবে, আঁকার পরে প্রশ্ন পড়ে দেখতে হবে, যে প্রশ্ন অনুসারে চিত্রের সাথে মিলিয়ে দেখতে হবে যেটা কি অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে। এই পাশে আমি যে চিত্রটা এঁকেছিলাম, এই চিত্রটার মধ্যে কিন্তু বলেছিলাম যে অন্তর্বিভক্ত একটার ক্ষেত্রে, আরটার ক্ষেত্রে হচ্ছে বহির্বিভক্ত। তাহলে প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। তো চিত্র এঁকে প্রশ্নের সাথে মিলিয়ে তুমি যদি বুঝো যেটা হচ্ছে বহির্বিভক্ত, তখন দেখবা কি জানো, ঠিক এইভাবে যদি অঙ্কটা করো তাহলে ক্যালকুলেশন করলে দেখবা যে এখানে নেগেটিভ সাইন আসবে, মানে অর্থাৎ কে এর মানটা নেগেটিভ আসবে। কে এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে বহির্বিভক্তর ক্ষেত্রে। এটা তো অন্তর্বিভক্ত, কে এর মানটা নেগেটিভ আসবে। তো নেগেটিভ আসার পিছনে কারণ হচ্ছে এই কেসটা হচ্ছে বহির্বিভক্তের। তাহলে বহির্বিভক্ত হয়েছে এটা তুমি দুইভাবে বুঝতে পারো, দুইভাবে। এক, শুরুতেই চিত্র এঁকে প্রশ্নের সাথে মিলিয়ে বুঝতে পারবা, এবং এর লাস্টে এসেও বুঝতে পারবা যে কেসটা কি অন্তর্বিভক্তের না বহির্বিভক্তের। চিহ্ন যদি মাইনাস আসে, কে এর মান যদি মাইনাস আসে, তাহলে বুঝবা যে এটা বহির্বিভক্ত। আর অন্তর্বিভক্ত হলে কে এর মান প্লাস আসবে অবশ্যই। আর বহির্বিভক্ত হলে দেখবা যে কে এর মান কি আসবে? নেগেটিভ আসবে। তো নেগেটিভ আসবে তাই বলে কিন্তু অনুপাতটা নেগেটিভ লেখা যাবে না। নেগেটিভ আসার মানে হচ্ছে এটা বহির্বিভক্ত হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। তার মানে অনুপাত কিন্তু নেগেটিভ হবে না। তাহলে যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে বহির্বিভক্ত। তখন লিখবা কিভাবে? তখন আর এই লাইনটা লিখো না, এই লাইনটা না লিখে তুমি এখানে ডিরেক্টলি লিখবা যে সুতরাং সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে। নেগেটিভ লেখা যাবে না কিন্তু। ওকে, নেগেটিভের মিনিং হচ্ছে বহির্বিভক্ত। নেগেটিভ সাইন দেখে বুঝলাম যে এটা বহির্বিভক্ত হয়েছে। তাহলে কি লিখবা? সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, ওকে। তাহলে আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুইটা টপিকই ভালো করে বুঝে গেলাম আমরা। তো এখন কথা হচ্ছে, আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হয় নাই। যতটা কঠিন বলেছিলাম এতটাও কঠিন কিন্তু না অঙ্কটা। তোমরা আশা করি জিনিসটা সহজেই ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটার কিন্তু একটা শর্টকাট রুলস আছে, আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন চলো এই অঙ্কটা আমরা শর্টকাট রুলসে করে ফেলি। তো দেখো, অঙ্কটা যদি আমরা শর্টকাট নিয়মে করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, অঙ্কটা যদি আমরা শর্টকাট নিয়মে করতে চাই তাহলে প্রশ্নটা দেখো কি আছে। প্রশ্নটা হচ্ছে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো শর্টকাট নিয়মে করতে হলে প্রথমে একটা ছোট্ট প্রশ্নের আনসার তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। ছোট্ট একটা প্রশ্নের আনসার। সেই প্রশ্নটা কি জানো? প্রশ্নটা হচ্ছে কে বিভক্ত করেছে। এই প্রশ্নটার আনসার তোমাকে এখান থেকে আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট নিয়মে করার মূল প্রশ্ন। মানে শুরু করতে হলে এই প্রশ্নটার আনসার আগে তোমাকে খুঁজতে হবে যে কে বিভক্ত করেছে। প্রশ্ন পড়ো তো আবার। সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে। সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে, তার মানে কে বিভক্ত করেছে? সিডি না এবি? অবশ্যই এবি। দেখো, সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এবি রেখাটি বিভক্ত করেছে। তাহলে এখানে কে বিভক্ত করেছে, এই প্রশ্নের আনসারে কি আসতেছে? এবি আসতেছে। কে বিভক্ত করেছে এই প্রশ্নের আনসারে আসতেছে কি? এবি। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে এবি। ওকে, আর সিডিটাকে আমি পরে রাখবো, এবিটা আগে সিডি পরে। আগে পরের ব্যাপারটা কি এটা তুমি এখনই বুঝে যাবা। ঠিক আছে, তাহলে কে বিভক্ত করেছে এই প্রশ্নের আনসারে যেটা পাবা, উত্তর যেটা পাবা, সেই বাহুটাকে আগে রাখবা বা সেই রেখাংশটা আগে রাখবা, আর অপর রেখাংশটাকে পরে নিয়ে যাবা। এখন দেখো, আমি এখন এখান থেকে দুইটা ত্রিভুজ গঠন করব। দুইটা ত্রিভুজ গঠন করব। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি, আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিডি। দেখো ত্রিভুজ দুটা কিভাবে গঠন করলাম, এই দেখো এ বি সি এই একটা ত্রিভুজ, এ বি সি এই একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি এই আরেকটা ত্রিভুজ। ক্লিয়ার?
এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি একটা ত্রিভুজ। বুঝতে পেরেছো কিভাবে ত্রিভুজ দুইটা গঠন করেছি? আচ্ছা, ওকে। তাহলে প্রথমে এই প্রশ্নের আনসার খুঁজে বের করে এই রেখাংশটাকে আগে রাখবা, অপর রেখাংশটাকে পরে রাখবা, রেখে এভাবে দুইটা ত্রিভুজ গঠন করবা। করে এখন তোমার কাজ হলো নরমাল নিয়মে, নির্ণায়কের নিয়মে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। কি বের করবা? ক্ষেত্রফল। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে? তো এই যে জিনিসটা আমি বুঝাইলাম, এটা আমি জাস্ট রাফে বুঝাইছি তোমাকে। তো শর্টকাট নিয়মে অঙ্কটা করার প্রসিডিউর হচ্ছে এই যে এখন আমি যেভাবে অঙ্কটা করব। ঠিক আছে? তো চলো এখন আমরা, এটা হচ্ছে শর্টকাট নিয়মের প্রসিডিউর, এটা এভাবে থাকলো। তো চলো এখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। লিখবো কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। লিখে ফেলো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো চলো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলি। এখানে নিচে করি হাফ মডুলাস নির্ণায়ক কোন ত্রিভুজের? এ বি সি। এ বিন্দু কি? 0 - 1, বি বিন্দু 15 2, আর সি বিন্দু হচ্ছে -1 2, এখানে হবে 1 1 1। ওকে, এবার দেখো যদি ক্যালকুলেশন করি আমরা, হাফ ইন্টু মডুলাস, প্রথম সারি দিয়ে আমরা বিস্তৃতি করে মান বের করি। 0 দিয়ে করা লাগবে না, এটা দিয়ে, এটা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +1 ইন্টু, এটা বাদ এটা বাদ, তাহলে 15 ইন্টু 1 15, 1 ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে +1। ওকে, তারপর এটা দিয়ে +1 ইন্টু, এটা বাদ এটা বাদ। ঠিক আছে, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি হবে? 15 ইন্টু 2 30, 30 +2। ওকে, এই এখানে এত বর্গ একক লিখবা, এত বর্গ একক। তাহলে আমরা এখন একটু দেখি তো, চলো ক্ষেত্রফলটা কি বের হয়। হাফ মডুলাস, এখানে কত? 16 16, 16 প্লাস ওখানে হচ্ছে 32, এত বর্গ একক। তাহলে এখানে ভিতরে কত আসতেছে? 48। 48কে হাফ দিয়ে গুণ, মানে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 24 বর্গ একক। এই 24 বর্গ একক হচ্ছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো আমরা একইভাবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি। তো লিখে ফেলো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তো চলো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। হাফ মডুলাস নির্ণায়ক কোন তিনটা বিন্দু নিব? এ বিডি। এ কত? 0 - 1, বি কত? 15 2, আর ডি, ডি কত? 4 - 5, 1 1 1। এত মডুলাস দিয়ে বর্গ একক, বর্গ একক লিখে ফেলো। এবার হাফ মডুলাস, আবারও প্রথম সারি দিয়ে 0 দিয়ে করার দরকার নাই, এটা হবে মাইনাসে মাইনাসে +1 ইন্টু, এটা বাদ এটা বাদ, না সরি এটা দিয়ে, মাঝখানটা দিয়ে করলে কি কি বাদ? এই সারি আর এই কলাম চলে যাবে, প্রথম সারি আর মাঝখানের কলাম। তাহলে 15 ইন্টু 1 15 -4 ইন্টু 1 4। ওকে, এবার এটা +1 ইন্টু, এটা বাদ এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, -75 -8। ওকে, এত বর্গ একক। এবার খেয়াল করো, হাফ ইন্টু মডুলাসের ভিতরে কি থাকে? এখানে থাকে 11, আর এখানে থাকে মাইনাস কত? 83, -83। তাহলে কত আসে দেখো তো? মডুলাসের ভিতরে আসে -72, -72 আসে মডুলাসের ভিতরে। তাহলে মডুলাস অফ -72 মানে কি? 72 + 72, তো এটাকে হাফ দিয়ে গুণ করলে কত আসবে? 36 বর্গ একক আসবে। তাহলে এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি এসেছে? 36 বর্গ একক। ঠিক আছে, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত এসেছিল? 24 বর্গ একক। তো আচ্ছা, এখন দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে দুইটা ক্ষেত্রফল আমরা বের করলাম, এই যে দুইটা ক্ষেত্রফল আমরা বের করলাম, এখন যদি আমি এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত করি, দেখো তো কত আসে। আমরা এখন কি লিখবো? যে সুতরাং ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এবিডি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত করতেছি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 24, আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 36। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে যদি আমরা 12 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2/3 আসে।
2/3 আসে। ঠিক আছে, তাহলে দেখো তো এই আনসারটা আর আমরা ওই যে যেভাবে আমরা প্রথম নিয়মে অঙ্কটা করেছিলাম একই আনসার এসেছিল না, দেখেছো? তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে আসলে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটাই হচ্ছে এই অঙ্কের আনসার। তাহলে আমি বলতে পারবো যে সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে এভাবে এখানে নিচে লিখে ফেলবা যে সুতরাং সিডি কে এবি রেখাটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আশা করি এই শর্টকাট নিয়মটা বুঝতে পেরেছো তোমরা, এবং এটা দেখে আসলে তোমাদের কাছে আমি মনে করি অনেক সহজ মনে হয়েছে। ঠিক আছে, কারণ আগের যে নিয়মটা এটা বেশ বড় একটা প্রসেস ছিল, বাট এই নিয়মটাতে শুধু কি করতে হবে? দুইটা ত্রিভুজের শুধু ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, সিস্টেমটা বুঝেছো তো? ফার্স্টে আমরা এই প্রশ্নটার আনসার খুঁজে বের করব যে কে বিভক্ত করেছে। বের করে ওই বাহুটাকে আগে রাখবো আর অপর বাহুটাকে পরে রাখবো, রেখে এভাবে এই যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ, এভাবে দুইটা ত্রিভুজ গঠন করে তারপর আমরা এই দুইটা ত্রিভুজের কি বের করব? ক্ষেত্রফল বের করে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যা বের হবে তাই হচ্ছে আমাদের নির্ণেয় অনুপাত বা এই অঙ্কের আনসার। বুঝতে পেরেছ? এখন তোমাদের কাছে একটু জিনিসটা একটু একটু কেমন সহজ, অঙ্ক সহজ মনে হয়েছে আশা করি। সেকেন্ড নিয়মটা তোমার কাছে অনেক সহজ মনে হয়েছে, শুধু সিম্পলি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা করে তাদের অনুপাত বের করা। এখন তোমাদের অনেকের মনের মধ্যে একটু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে স্যার কিভাবে জিনিসটা হলো? বুঝলাম হয়েছে, বাট একটু কেমন কেমন জানি লাগছে জিনিসটা। কিভাবে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সেই অনুপাতটা হয়ে গেল, যে অনুপাতটা আমরা এর আগে চিত্র এঁকে সুন্দর করে নির্ণায়ক পদ্ধতিতে বের করে আমরা ক্ষেত্রফল শূন্য লিখে সেখান থেকে আমরা একটা সুন্দর, যদিও ওই প্রসেসটা বড় ছিল বাট একটা সুন্দর প্রসেস ছিল যেটা আমরা পারফেক্টলি বুঝতে পেরেছিলাম, বাট এই প্রসেসটা একটু কেমন জানি হয়ে গেল। কিভাবে আসলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল ওই অনুপাতের সমান হয়? তো চলো আমরা এই জিনিসটা একটু, কনফিউশনটা একটু ক্লিয়ার করে ফেলি যে কিভাবে আসলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের নির্ণেয় অনুপাতের সমান হয়। এটার একটু ব্যাখ্যাটা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, যাদের মনের মধ্যে এই প্রশ্নটা একটু সংশয় তৈরি করেছে তাদের এই সংশয়টা চলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি যে কিভাবে আসলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সেই নির্ণেয় অনুপাতের সমান হয়। ঠিক আছে, তো দেখো এখন আমি তুমি বলতে পারো যে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই। ওই যে এই শর্টকাট নিয়মে যদি করো তাহলে ওই বহির্বিভক্ত, এটা তো অন্তর্বিভক্ত, এটা কি অন্তর্বিভক্ত? যদি ঘটনাটা হয় বহির্বিভক্ত তাহলে কিন্তু এখানে মাইনাস বের হবে না, এখানে কিন্তু মাইনাস আসবে না আগেরটার মতো। ঠিক আছে, এখান থেকে তো ক্ষেত্রফল অলওয়েজ প্লাস আসবে। কেন প্লাস আসবে? আমরা তো ওই যে মডুলাস ইউজ করবো না, ক্ষেত্রফল কিন্তু নেগেটিভ আসবে না, অলওয়েজ পজিটিভ আসবে ক্ষেত্রফল। তাহলে এই অনুপাত কিন্তু নেগেটিভ আসবে না। তাহলে বহির্বিভক্তর বেলায়ও কি শর্টকাট নিয়মে করতে পারবো না? এরকম একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকতে পারে। 100% বহির্বিভক্তর বেলায়ও তুমি এই শর্টকাট নিয়মে করতে পারবা। ঠিক আছে, এবং চিত্রটা এঁকে শুরুতেই তো তুমি বুঝতে পারবা, চিত্রটা এঁকে তুমি শুরুতেই কি বুঝতে পারবা না যে এটা কি অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে? দেখো বহির্বিভক্ত হবে কিনা এটা জানার জন্য কিন্তু তোমার এই পর্যন্ত আসার দরকার নাই। শুরুতেই তুমি যখন চিত্র আঁকবা তখনই কিন্তু তুমি বুঝে যাবা যে এটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। ঠিক আছে, তো যদি শুরুতেই ডিসাইড করে ফেলো অন্তর্বিভক্ত তাহলে লিখে দিবা এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়, আর যদি শুরুতেই বুঝে ফেলো যে বহির্বিভক্ত তাহলে লিখে দিবা এত অনুপাতে বহির্বিভক্ত হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এই শর্টকাট নিয়মে করো আর ওই প্রথম নিয়মে করো, চিত্রটা অবশ্যই এঁকে নিবা। এখানে কিন্তু আমি এই শর্টকাট নিয়মে করার সময় চিত্রটা আঁকিনি, কিন্তু চিত্রটা কাইন্ডলি তোমরা এঁকে নিও, কারণ চিত্রটা আঁকলে বুঝতে পারবা যে ঘটনা কি অন্তর্বিভক্ত নাকি ঘটনাটা বহির্বিভক্ত। বুঝতে পেরেছো জিনিসটা? চিত্রটা অবশ্যই আঁকবা যেভাবে আমি প্রথম নিয়মের মধ্যে চিত্রটা এঁকেছিলাম, এই শর্টকাট নিয়মে করলেও চিত্রটা এঁকে নিবা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো এবার আমি ওই ব্যাখ্যাটায় যাব যে কিভাবে আসলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের নির্ণেয় অনুপাতের সমান হয়ে গেল। ছোট করে চলো আমরা ব্যাখ্যাটা দেখে নিই। তাহলে আমাদের দুইটা রেখা কি কি ছিল? দুইটা রেখা ছিল, একটা এবি আর একটা সিডি। আমি মানে ওইভাবে পারফেক্টলি গ্রাফে চিত্রটা আঁকতেছি না, নর্মালি চিত্রটা এঁকে তোমাদেরকে বোঝাই। তো দেখো এই হচ্ছে মনে করো এবি রেখা, ওকে, এটা মনে করো এবি রেখা, আর মনে করো এটা হচ্ছে সিডি রেখা, এবি রেখা আর সিডি রেখা। ঠিক আছে,
তো আমাদের প্রশ্নটা কি আমাদের প্রশ্নটা হচ্ছে যে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে। তার মানে এই যে সিডি, এই সিডি কে এবি রেখাটা যে অনুপাতে বিভক্ত করে। তাহলে এই দেখো এবি রেখাটা সিডি কে এই বিন্দুতে বিভক্ত করেছে। এই যে এবি রেখাটা এই সিডি কে এই বিন্দুতে বিভক্ত করেছে। তাহলে এই বিন্দুতে এই সিডি রেখাটা কত অনুপাতে বিভক্ত হবে এটাই আমাদেরকে আসলে বের করতে হবে। তাহলে এখানে একটা ই নাম দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে কোন অনুপাতটা বের করতে হবে বলো তো? আমাদেরকে বের করতে হবে আসলে কোন অনুপাতটা? আমাদেরকে বের করতে হবে সিই অনুপাত ডিই, এটাই তো বের করতে হবে আমাদেরকে। আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম সিই অনুপাত ডিই, সিই অনুপাত ডিই, এই অনুপাতটা আমাদের বের করতে হবে। আর এই অনুপাতটাই একটু আগে আমি তোমাদেরকে শর্টকাট নিয়মে দেখাইলাম যে এই অনুপাতটাই ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়ে গেছিল। ঠিক আছে কিনা? এই অনুপাতটাই কিন্তু একটু আগে এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়ে গেছিল। প্রথম নিয়মে যে আমরা অঙ্কটা করেছিলাম ওই নিয়মে কিন্তু আমরা এই অনুপাতটাই বের করেছিলাম, আবার পরের শর্টকাট নিয়মে যে অঙ্কটা করলাম ওইভাবেও কিন্তু আমরা এই অনুপাতটাই বের করেছিলাম। এখন আমি তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি যে কিভাবে এই অনুপাতটা এবিসি আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতের সমান হয়, এটাই হচ্ছে আমাদের বোঝার টপিক। তা আমাদের প্রশ্নটা হচ্ছে এবি রেখাটা এই সিডি কে কত অনুপাতে বিভক্ত করেছে, এই ই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করেছে, সিই আর ডিই অনুপাতে বিভক্ত করেছে। তো এই অনুপাতটাই আমরা এখন জানতে চাচ্ছি বা বের করতে চাচ্ছি। তো একটু দেখো, তো আমি এখানে এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে কি করব দেখো, আমি এসি যোগ করে দিলাম, এবি যোগ করে দিলাম, এডি যোগ করে দিলাম, বিডি যোগ করে দিলাম। এখন তুই বলতে স্যার যোগ কেন করতেছেন? ওই দেখো যোগ করে কিন্তু আমি দুইটা ত্রিভুজ তৈরি করেছি আসলে। এই দেখো এ বি সি ত্রিভুজ আর এটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, যোগ করে আসলে কি করেছি? দুইটা ত্রিভুজ তৈরি করেছি যোগ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, এখন আমি এই সি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, লম্ব, ঠিক আছে? সি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সাপোজ সি এফ। আর এই ডি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, লম্ব, সাপোজ এটাকে নাম দিয়ে দিলাম ডিজি। এই দুইটা লম্ব এঁকে ফেললাম, প্রমাণটা তোমাদেরকে বোঝানোর জন্য দুইটা লম্ব এঁকে ফেললাম আর ওই বিন্দুগুলো যোগ করে দিলাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আসলে কিভাবে আসলে এই অনুপাতটা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি এর অনুপাতের সমান হয়। এটাই তো আমাদের বোঝার টপিক, যে কিভাবে সিই আর ডি এর অনুপাতটা এবিসি আর এবিডি ত্রিভুজের অনুপাতের সমান হয়। আচ্ছা, তো দেখো শুরু করতেছি, ব্যাখ্যাটা শুরু করতেছি। ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ এবিডি। বলো তো এই চিত্র থেকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারি কিনা? হাফ ইন্টু এবি ইন্টু সিএফ। বলো লিখতে পারি কিনা? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মিলে দেখো, এবিসি ত্রিভুজের হাফ ইন্টু এই যে ভূমি, এটা উচ্চতা, এটা কিন্তু এবিসি ত্রিভুজের উচ্চতা সিএফ। একইভাবে এবিডি ত্রিভুজের উচ্চতা কি হবে? হাফ ইন্টু এবিডি। দেখো এবিডি এটারও কি ভূমি এবি না? দেখো এটারও কিন্তু ভূমি এবি। আর এই এবিডি এটার উচ্চতা কোনটা? এই যে এটা ডিজি, ডিজি হলো এটার উচ্চতা, ডিজি। তাহলে এবার ভালো করে খেয়াল করো, হাফ অফ কাটা, এবি এবি কাটা, তাহলে সিএফ বাই ডিজি। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের হলো সিএফ বাই ডিজি। এখন একটু মনোযোগ দাও, কিন্তু আমাকে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আনতে হবে কি? সিই বাই ডিই, আসছে কি? সিএফ বাই ডিজি। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে দেখো, 9-10 তো আমরা সবাই পাশ করে এসেছি না, সরি এখনো আমরা পাশ করিনি, কারণ আমাদের এখনো পরীক্ষার রেজাল্ট দেয়নি। রেজাল্ট দিলে আমরা বুঝতে পারবো যে পাশ করেছি কিনা। তো 9-10 তো আমরা পড়ে এসেছি, ঠিক আছে? তো 9-10 এর জেনারেল ম্যাথে অধ্যায় 14তে মনে আছে কি? একটু কাইন্ডলি একটু মানে মাথার হার্ড ডিস্কটা একটু রিভাইন করে একটু দেখো তো, যে অধ্যায় 14তে এরকম একটা কনসেপ্ট তোমরা পড়েছিলা, যে দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে
তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। এই কনসেপ্টটা শুধু জেনারেল ম্যাথের অধ্যায় 14তে না, হায়ার ম্যাথের ব্রহ্মগুপ্তের উপপাদ্যে, তারপর হচ্ছে টলেমির উপপাদ্যে, আরো বেশ অনেক জায়গায় এই একই কনসেপ্টটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম 9-10-এ থাকতে। মনে করে দেখো, দুইটা ত্রিভুজ কি হলে, সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। আমি এখন এখানে দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী করব। কোন দুইটা ত্রিভুজকে জানো? এই ত্রিভুজকে আর এই ত্রিভুজকে। অর্থাৎ কোন দুইটা ত্রিভুজ? সিইএফ আর একটা হচ্ছে ডিজিই। অর্থাৎ এই যে এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশ কোণী করব। দেখো তো, এই দুইটা ত্রিভুজ কিন্তু অলরেডি সদৃশ কোণী হয়েই গেছে, এটা সহজ কাজ। দেখো, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, একটা কোণ সমান হয়ে গেল। আবার দেখো, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে দুইটা কোণ সমান হয়ে গেল। তাহলে অবশিষ্ট যে দুইটা কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কি অটোমেটিক সমান না? দুইটা কোণ সমান হলে অবশিষ্ট কোণ এমনিতে সমান। তাহলে হয়ে গেল না এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী? তা আমি আর এটা লিখে দেখাইলাম না তোমাদেরকে, আমি তো এটা জাস্ট এটা তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি, এটা কখনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো দেখো, এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সদৃশ কোণী। এই কোণ এই কোণ সমান 90 ডিগ্রি, এই কোণ এই কোণ সমান, বিপ্রতীপ কোণ, অবশিষ্ট কোণ এমনিতে সমান। তাহলে এবার বলো, এই দুটা ত্রিভুজ যেহেতু সদৃশ কোণী, তাহলে কি আমরা এই দুটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারবো না? তাহলে বলো তো, এই ত্রিভুজের যদি এই ডিজি বাহুটা নেই, ডিজি, তাহলে এটার অনুরূপ বাহু এই ত্রিভুজের কোনটা হবে? অবশ্যই সিএফ হবে। বুঝতে পেরেছো কিনা? এই ত্রিভুজের ডিজি, এটার অনুরূপ হচ্ছে এই ত্রিভুজের সিএফ। এবার দেখো, এই ত্রিভুজের ইডি বা ডিই, এই ত্রিভুজের ডিই, তাহলে এই ত্রিভুজের অনুরূপ কোনটা নিতে হবে? সিই। ক্লিয়ার? ঠিক আছে? আর আরেকটা বাহু লেখা যায়, এই যে জিই আর ইএফ লেখা যায়, দরকার নাই, লিখলাম না, এই দুটোই আমরা সমান লিখলাম। ঠিক আছে? সিএফ না, সরি, সিই। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এই দুটা ত্রিভুজকে সদৃশ কোণী করে ফেলে আমরা কি করেছি? এই বাহু ডিভাইডেড বাই অনুরূপ এই বাহু ইকুয়াল টু এই বাহু ডিভাইডেড বাই অনুরূপ এই বাহু। এই দুটা ত্রিভুজের এই দুইটা করে অনুরূপ বাহুর অনুপাত আমরা সমান লিখেছি। কনসেপ্টটা কোত্থেকে এসেছে? সে আমাদের 9-10 থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন কি আমার আসলে আর কিছু এখানে তোমাদেরকে বোঝানোর দরকার আছে বা বলার দরকার আছে কি? দেখো তো, এই লাইন থেকে কি আমরা লিখতে পারি না সিএফ ডিভাইডেড বাই ডিজি ইকুয়াল টু সিই ডিভাইডেড বাই ডিই? লিখতে পারি কিনা? বিপরীতকরণ করছি, খালি উল্টায় দিছি। এই লাইন থেকে এই লাইন শুধু কি করছি? উল্টায় দিছি। দেখো, কাজ হয়ে গেছে। এই যে সিএফ বাই ডিজি, এই যে দেখো সিএফ বাই ডিজি, তো সিএফ বাই ডিজি কার সমান? সিই বাই ডি এর সমান। সিএফ বাই ডিজি কার সমান হয়েছে? সিই বাই ডি এর সমান। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি সিই বাই ডিই। দেখো তো জিনিসটা তোমরা বুঝেছো কিনা? এবিসি আর এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সিই আর ডিইর অনুপাতের সমান। অর্থাৎ এই যে এটা আমরা কিন্তু ব্যাখ্যাটা সুন্দর করে পেয়ে গেছি যে কিভাবে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই সিই আর ডি এর অনুপাতের সমান হয়। ব্যাখ্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছো না তোমরা? ঠিক আছে? তাহলে যে শর্টকাট নিয়মটা আমরা একটু আগে করেছিলাম, ওই শর্টকাট নিয়মের ব্যাখ্যা আমরা পেয়ে গেছি। তো যে সংশয়টা আমাদের ভিতরে কাজ করতেছিল যে আসলে কিভাবে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এই দুই অনুপাতের সমান হয়, ঠিক আছে, ডি আর সি এর অনুপাতের সমান হয়, সেই ব্যাখ্যা আমরা পেয়ে গেছি। এখন তো আশা করি এই শর্টকাট নিয়ম তোমাদের করতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ব্যাখ্যা আমরা সুন্দর করে বুঝে ফেলেছি। তাহলে এই জাতীয় অঙ্কগুলো তোমরা সেই প্রথম নিয়মেও করতে পারো, কোনো সমস্যা নাই। আর একটু আগে যে শর্টকাট নিয়মে দেখাইছি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাদের অনুপাত, এই নিয়মেও করতে পারো। বাট মনে রেখো কিন্তু যে এই দুইটা ত্রিভুজ কিভাবে তৈরি করতে হবে এটা মনে রেখো। ওই যে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নটা কি ছিল? কে বিভক্ত করেছে? একটু আগের কনসেপ্টটা, ওই কনসেপ্টটার সাহায্যে তোমাকে দুইটা ত্রিভুজ গঠন করতে হবে। এই দুইটা ত্রিভুজ গঠন করার সিস্টেমটা একটু খেয়াল রেখো। ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই একটা অঙ্ক নিয়েই বকবক করলাম। ঠিক আছে? আজকে একটা অঙ্ক নিয়ে বকবক করলাম, বেশি করাবো না, কারণ এমনিতে হয়তো ভিডিওটা একটু লং হয়ে গেছে।